ভালো একটা এজেন্সি চুজ করার পাশাপাশি আপনার এটা জানতে হবে যে তার নিজের সামান্য লাভের জন্য আরেকজনের জীবনটা নষ্ট হয়ে যাইতে পারে এখানে, কারণ এখানে অনেক হাজার হাজার ফরেনার স্টুডেন্ট আছে। একজন বৈধ নাগরিক বা বৈধ লোক থাকার পরেও তাকে পুলিশ ক্যাচ করতে পারে। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য প্যাসেজ পডকাস্ট। আজকে আমাদের সাথে আছেন একজন লিঙ্কন ইউনিভার্সিটির স্টুডেন্ট, যিনি আসছেন গেস্ট হিসেবে আজকে আমাদের এপিসোড নাম্বার 1। উনি এখন ইন্ট্রোডিউস করবেন ওনাকে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মেহেদি হাসান। সো আমি এখন লিঙ্কন ইউনিভার্সিটিতে আছি। আচ্ছা মেহেদি ভাই, তো আপনি স্টাডির জন্য মালয়েশিয়ায় কেন বাছাই করলেন? মালয়েশিয়া বাছাই করলাম, তার কারণ হচ্ছে মালয়েশিয়াতে অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো অন্য অন্য কান্ট্রিতে সহজে হয় না, সেগুলো মালয়েশিয়াতে সহজে হয়ে যায়। যেমন প্রথম বলতে গেলে মালয়েশিয়া ভিসাটা খুব ফাস্ট হয়, ইজিতে হয়। যে কারণে আমি মনে করছিলাম যে বাংলাদেশ থেকে খুব সহজে কোনো কান্ট্রিতে যাব, তার জন্য মালয়েশিয়াটা প্রথম সাজেস্ট করা। এবং এখানে আমার এক বড় ভাই যে আমার সাজেস্ট করছিল এবং সে অনেক হেল্প করছিল আমাদের এই দিকটা দিয়ে। সো তার কারণে আমি এখন মালয়েশিয়া। তার মানে আপনার বড় ভাই কি মানে আপনাকে অ্যাপ্লিকেশনে সাহায্য করছে? সে আমার অনেক সাহায্য করছে, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে থাকা বা একটা জায়গা সেট করে দেওয়া থেকে শুরু করে অনেক কিছু সাহায্য করছে। সেও আমার মতো লিঙ্কন ইউনিভার্সিটিতে আছে। আচ্ছা, সো সে এখন আমার থেকে 1 বছরের সিনিয়র। আপনি কোন সাবজেক্টে আসছেন ভাই? আমি আসছি বিবিএ তে। বাংলাদেশেও কি আপনি বিবিএ নিয়ে পড়ালেখা, মানে বিবিএ সেক্টরে পড়ালেখা করছিলেন? ইয়েস, বাংলাদেশেও বিবিএ সেক্টর বলতে আমি আর্টসে ছিলাম ইন্টারে। কয় বছর হয়েছে আসছেন মালয়েশিয়া? আমি মালয়েশিয়া আসছি এখন 2 বছর হচ্ছে। 2 বছর। এটা আমার লাস্ট ইয়ার, এরপরে আমি ট্রাই করব ইউরোপ বা অন্য কোনো কান্ট্রিতে। তো মালয়েশিয়ায় এসে আপনি পড়ালেখা শেষ করে ইউরোপে যাওয়ার চিন্তাটা কি আপনার আগে থেকেই ছিল, নাকি আপনি মালয়েশিয়া আসার পরে এই চিন্তাটা আসছে? এটা আমার আগে থেকে ওইরকম কোনো ইনফরমেশন ছিল না যে আমি মালয়েশিয়াতে এটা করবো সেটা করবো, বা এখানে আসার পরে আমার মনে হয়েছে যে এখান থেকে খুব সহজে অন্য কোনো কান্ট্রিতে মুভ করা যায়, যার কারণে আমি এখন এই সিদ্ধান্তটা নিয়েছি। এরকম কি আপনি আপনার হাতে প্রমাণ পাইছেন যে মালয়েশিয়া থেকে এ ধরনের দেশগুলোতে যাওয়া যায়? হ্যাঁ স্যার, আমার অনেক ফ্রেন্ড আছে, বড় ভাই আছে যারা এখন ইউএসএ আছে বা অন্য কোনো কান্ট্রিতে আছে। যেমন আমরা প্রথম এসে যারা একই সার্কেলের ভিতরে ছিলাম, আমার একজন ফ্রেন্ড সে এখন ইউএসএ তে আছে, আরো অনেক ফ্রেন্ড আছে যে বিভিন্ন কান্ট্রিতে আছে। আচ্ছা, তো মালয়েশিয়া আসার আগে আপনার অনুভূতিগুলো কেমন ছিল? মালয়েশিয়া আসার আগে অনুভূতিগুলো বলতে গেলে ওটা আমি আর না বলি, কারণ ওখান থেকে এখানে আরো বেটার অনুভূতি ফিল করতেছি আমি। কারণ দেশের অবস্থা চিন্তা করলে তার থেকে অনেক ভালো অবস্থান বলেন বা অনেক বড় ভাইদের সাহায্য বা হেল্পের পর আমি এখন আরো অনেক ভালো অবস্থানে আছি। তো এখন মালয়েশিয়া কেমন লাগতেছে আপনার কাছে? মালয়েশিয়া এখন ওভারঅল দিক দিয়ে সব দিক দিয়ে ভালো। যদি কেউ আসতে চায় তবে মূল ফোকাস যদি ফ্যামিলি থেকে সাপোর্ট দেয় তাহলে মালয়েশিয়া তার জন্য বেস্ট। তো এখন এখানে প্রশ্ন থাকবে যে কিরকম, মানে মিডল ক্লাস বা উচ্চ মিডল ক্লাস যারা আছে তারা কি মালয়েশিয়া অ্যাফোর্ড করতে পারবে? অবশ্যই পারবে, কিন্তু যদি চিন্তা ভাবনা থাকে পড়াশোনা করার মূলত, তাহলে সম্পূর্ণ তার ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে পড়াশোনা করতে হবে। যদি যেটা আমি এখন ফ্যামিলি না দেয়, ফ্যামিলি না দিলে সে স্টে করতে পারবে না। কারণ অনেকেই দেখছি যারা মালয়েশিয়াতে এসে পড়াশোনা না করে তাদের আবার চলে যেতে হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, এরকম অনেক ঘটনা ঘটে, যারা অনেকে অবৈধ থেকে কাজ করার একটা পরিকল্পনা করে, যারা এর আগে করছে কিন্তু তারা ইমিগ্রেশনের হাতে অনেকেই ধরা পড়ছে, যারা আমাদের সার্কেলের ভিতরে ছিল অনেকেই। কিন্তু এটা না করাই ভালো। পড়াশোনা করতে এসে মূল ভাব থাকবে যে আমাদের জন্য পড়াশোনার প্রতি বেশি ফোকাস থাকে। এরকম অনেক প্রবলেম হয় যেগুলো এজেন্সিকে দ্বারাই হওয়া যায়। যেমন অনেকেই এজেন্সির মাধ্যমে এসে তারা প্রতারিত হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশন গুলো দিচ্ছে বা বিভিন্ন ধরনের কথা বলে যে এই করতে পারবা সেই করতে পারবা, কিন্তু এসে দেখে তার সম্পূর্ণ উল্টো। আমার ক্ষেত্রেও কিছুটা এমন হয়েছে, যদিও আমি ওইটা এখন বলতে চাচ্ছি না। আপনি কি আপনার অনুভূতি আরেকটু শেয়ার করতে পারবেন, যেটা বলতে চাচ্ছেন না সেটা বলুন। যেটা বলতে চাচ্ছি না সেটা বলতে গেলে মানে সেটা বলতে চাচ্ছি না আসলে, কারণ তিনি আমার খুব কাছের একজন বড় ভাই। And এগুলো না বলাই বেটার, কারণ আমি তার ওখানে ছিলাম 15 দিন মতো ছিলাম, এবং
সেখানে সে ভালোই সুযোগ সুবিধা দিছিল, কিন্তু কিছু কিছু ব্যাপারে হুম। আমার এখনো পর্যন্ত তার ভিতর ক্ষোভ আছে যে আচ্ছা। আসলে সে এটা না করে অন্যভাবে ওই জিনিসটা করতে পারতো। তারপরেও সে একটা ভালো একটা জায়গায় আমাকে সেটেল করে দেয়, যেখানে আরো অনেক বড় ভাই পাইছি, হুম। তাদের সাথে এখন পর্যন্ত আছে 2 বছর। আমি প্রথমে এসে যেখানে উঠছি সেখানে এখন পর্যন্ত 2 বছর আছি, যেখান থেকে এখনো অন্য কোথাও যায়নি। বুঝতে পারছি। আচ্ছা, আমি সচরাচর এটা দেখতে পাই যে অনেকেই স্টুডেন্ট আছে যারা এজেন্টের মাধ্যমে এসে প্রতারিত হয়, তাদেরকে ভুলভাল বোঝানোর পরে নিয়ে আসে যে তুমি এরকম করতে পারবা, ওইরকম করতে পারবা। ওই ব্যাপারে আপনার কি মতামত? এরকম তো অনেক আছে, অনেক আসে, যেমন হাই ক্লাস ইউনিভার্সিটিতে যায় যেখানে অনেক টিউশন ফি, সেগুলো তারা প্রথম বছর স্টে করতে পারলেও ভিসা রিনিউর সময় তারা এটা কন্টিনিউ করতে পারে না, বা ফ্যামিলি থেকে সাপোর্ট না দেওয়ার কারণে তারা আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে বা অবৈধ হয়ে যাচ্ছে, ইমিগ্রেশন হাতে ধরা পড়ছে, হুম। এরকম হচ্ছে। কিন্তু মূল আপনার এজেন্সির দ্বারাই এই প্রতারিতটা হচ্ছে সবাই। হুম। এজেন্সি ভুল ইনফরমেশন গুলো দিচ্ছে, যার কারণে এটাই হচ্ছে। তাহলে মালয়েশিয়া আসার আগে সবচেয়ে ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে ভালো একটা এজেন্সি চুজ করা। ভালো একটা এজেন্সি চুজ করার পাশাপাশি আপনারে এটা জানতে হবে যে আসলে আমি কার থেকে ইনফরমেশন গুলো নিচ্ছি, সে আসলে আমাকে অথেন্টিক ইনফরমেশন গুলো দিচ্ছে কিনা, এটাই লক্ষ্য রাখা উচিত। কারণ তার নিজের সামান্য লাভের জন্য আরেকজনের জীবনটা নষ্ট হয়ে যাইতে পারে এখানে, হুম। শুধু ইনফরমেশনের জন্য। তো এখানে অনেক ধরনের স্টুডেন্ট তো আসেই, আপনিও জানেন আমিও জানি। হুম। তো সবাই কি আসলে পড়ালেখার উদ্দেশ্যে আসে? ম্যাক্সিমাম পড়ালেখার উদ্দেশ্যে আসে। অনেকেই বাংলাদেশ থেকে ধারণা করে ফেলে যে আমি মালয়েশিয়াতে প্রথমে 1 বছর স্টে করব, তারপরে ব্যাচেলারের জন্য আমি ইউরোপ বা যে কোনো মিডল ইস্ট কান্ট্রিতে ট্রাই করব, যদি হয়ে যায় ভালো, না হলে আমি মালয়েশিয়াতে কন্টিনিউ করলাম, পরবর্তীতে মাস্টার্সে আমি বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করে সেখানেই স্টে করতে পারি। হুম। এরকম ধারণা নিয়ে অনেকে আসে। আচ্ছা, যদি কেউ চায় মালয়েশিয়াতে স্টাডি শেষ করার পরে ওয়ার্ক ভিসায় কনভার্ট করতে, এটা কি সম্ভব? এটা অতটা ইজি না, যদিও ওই সম্পর্কে আমার কোনো ধারণা বা জ্ঞান নেই। সেক্ষেত্রে আমি যতটুকু জানি মনে হয় না অতটুকু ইজি, কারণ বৈধ থেকে এটা কখনো সম্ভব হবে বলে আমার মনে হয় না। মালয়েশিয়া যখন প্রথম আসছিলেন তখন আপনার ফার্স্ট ইমপ্রেশন কি ছিল মালয়েশিয়া নিয়ে? মালয়েশিয়া যখন মানে প্রথম, যখন প্রথম এয়ারপ্লেন থেকে ল্যান্ড করে আপনি কেএলআই দিয়ে ঢুকতেছেন তখন তো আমার মনে একটাই, মানে আমার খুশি হচ্ছিল আর আনন্দ হচ্ছিলাম, কারণ আমার কাছের বড় ভাই আছে, সে আমার মানে দেখাশোনা করবে, বা আমার একজন আহ, বড় গার্জিয়ান আছে, আমার কোনো ভুল হলে সে ধরাই দেবে। আমি এই চিন্তা নিয়ে প্রথমে মালয়েশিয়া আসছিলাম, কিন্তু সে আমাকে একটা কথা বলে যেটা এখনো মনে আছে। সে আমারে বলে, কাছের থেকে দূরে থাকলে তুমি বাস্তবতা বুঝতে পারবা বা হুম। কিছু শিখতে পারবা, যার কারণেই আজকে এই পর্যন্ত। তার মানে আপনি ওনার থেকে দূরে আছেন এখন। হ্যাঁ, অন্য থেকে অনেক দূরে আছি। কিন্তু উনি একটা সত্যি কথাই বলছে, মানে দূরে থাকলে অনেক কিছুই শেখা যায়। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা। নিজের নিজের এক্সপিরিয়েন্স দিয়ে। ইয়েস, কারণ কারণ আমি যদি তার কাছে থাকতাম তাহলে সে আমার ভুলগুলো ধরা দিত বা তার মাধ্যমে সবকিছু হতো। এখন আমি নিজেই একা একা চলাফেরা করতেছি, এটা আমার জন্য ভালো। হ্যাঁ, এক পর্যায়ে আপনি ওনার উপর ডিপেন্ডেন্ট থাকতেন, তাই হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ। নিজের উপরে সবটা হ্যাঁ, যা এটাই। কিছু করা যায় সব সব কিছুই নিজেই। নিজের উপর। এখানে মালয়েশিয়াতে আরেকটা জিনিস, এখানে কেউ কখনো কারোর আপন হবে না, সব হুম। নিজেরই করতে হবে। এটা রাইট, এটাই। এটা আমরাও ফিল করি। তো মালয়েশিয়া এসে আপনি প্রথমে কিভাবে, কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি স্ট্রাগল করছেন? প্রথমে বলতে গেলে আমার চলাচলের খুব সমস্যা হচ্ছিল, বলতে আমি কোনো কিছুই চিনতাম না বা কোনো কিছুই জানতাম না, একেবারে অপরিচিত একটা জায়গা, যেখান থেকে আমাকে জানতে অনেক সময় লাগছে, বা বিভিন্ন অনলাইনে ঘাটাঘাটি করে বিভিন্ন ম্যাপ দেখে আমরা চলাচল করি। এমন হয়েছে আমি একটা শপিং মলে ঢুকলাম, ঢোকার সময় ঠিক রাস্তা দিয়ে ঢুকছি, কিন্তু বেরোনোর সময় বেরোতে পারি না, শুধু না জানার কারণে আর কি। এমন অনেক সমস্যা হয়েছে, বা মেন সমস্যা হয়েছে যে চলাফেরার ক্ষেত্রে যে সমস্যাটা, এটাই। আচ্ছা। তো বাংলাদেশকে কতটা মিস করেন? বাংলাদেশ রিসেন্টলি কিছুদিন আগে আমি বাংলাদেশটাই ঘুরে আসলাম, আচ্ছা। সেক্ষেত্রে এখন অতটা মিস করছি না। পরবর্তীতে দেখা যাবে কি হয়। যদি বলি বাংলাদেশের কোন জিনিসটা আপনি চান মালয়েশিয়ায় নিয়ে আসতে, সেটা কি হতে পারে? বাংলাদেশে যে জিনিসটা আমি চাই সেটা মা বাবার ভালোবাসা এবং তাদের দেখতে চাই আর কি। এটা যদি মালয়েশিয়াতে থাকতো তাহলে আর কোনো মিস করার কোনো কিছু থাকতো না। চান্সই নেই আর কিছু মিস করার। এটা 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 সত্যি কথা। আসলে আমরা সবাই অনেক মিস করি আমাদের বাবা মাকে। সেটাই। আচ্ছা ভাই, মালয়েশিয়ায় মানে যারা আপকামিং স্টুডেন্ট যারা আসতে চায় ইন ফিউচারে, তাদের মোস্ট অফ দেম দে হ্যাভ এ কোয়েশ্চেন, মানে তাদের মনে একটা কোয়েশ্চেন থাকে
যে মালয়েশিয়ায় সার্ভাইভ করার জন্য মান্থলি কত টাকা খরচ হতে পারে, তাহলে এটা আপনার হিসাব অনুযায়ী, আপনার ধারণা অনুযায়ী, এক্সপিরিয়েন্স অনুযায়ী কি মনে হয় কতটুকু বললে মানে একটা সেফ পয়েন্ট থাকতে পারে? এটা আপনার মান্থলি, আমার কথা যেটা বলি, আমার রুম ভাড়া মান্থলি যেমন 300 রিঙ্গিতের বা 300 একটু বেশি যায়। তারপরে খাওয়া দাওয়া খরচ 200 বা এরকম সামথিং, টোটাল ধরতে গেলে 700-800 ভিতরে খুব ভালোভাবে মালয়েশিয়াতে স্টে করা স্টে যায় করা যায় পার মান্থ? পার মান্থে। যদি কেউ আসে ওই উচ্চাবিলাসী, যেমন সারাদিন বাইরে খায়, তাদের ওইটা ক্ষেত্রে করলে অনেক হিউজ খরচ। বাইরে যদি কেউ খাওয়া দাওয়া করে সেক্ষেত্রে আপনার 1000-এও হইবে না। হবে না। না, তার ক্ষেত্রে আরো তার বাজেট বাড়াতে হবে। ওকে। আর 700-র নিচে কি থাকা সম্ভব? 700-র নিচে থাকা সম্ভব, কিন্তু নিজের শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। সেটাই এটাই আর কি। বাংলাদেশে বর্তমান চলমান সিচুয়েশন নিয়ে আপনার কি বলার আছে? বাংলাদেশের চলমান সিচুয়েশনের দিক বিবেচনা করে আমি মনে করি আমার ওই সময় একটা ডিসিশনটা ঠিক ছিল। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন, সেক্ষেত্রে এখানে তো কোনো রাজনীতি নাই, কোনো কিছুই নাই, এখন পুরো ঝামেলা মুক্ত। সেক্ষেত্রে মনে করি যে এখানে এসে ভালো করছি, এরকম ফিল হয় মাঝে মাঝে। পরবর্তীতে কি হবে সেটা পরবর্তীতে দেখা যায়। এটাই। আচ্ছা, মানুষে আসার পরে তো মেডিকেল করতে হয়, কারণ আমি মেডিকেল করার পরে তারপর সাবজেক্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা কিভাবে করলাম? এটা প্রথমত আমাকে যে নিয়ে আসছিল, যে বড় ভাই বা যে এজেন্ট নিয়ে আসছিল, সে প্রথমে আমার সাথে গেছিল মেডিকেলে, এবং সে সম্পূর্ণ দিকটা দেখিয়ে দিছিল কিভাবে কি করতে হয়, এবং রেজিস্ট্রেশন পর্যন্ত এজেন্সি করে দিছিল। আচ্ছা, এটাই। তোর ভার্সিটির প্রথম দিন কেমন ছিল? ভার্সিটির প্রথম দিন তো কি আর বলবো ভাই, ওরিয়েন্টেশনের দিন তো সেই একটা ফিল আসছিল যে আমি এখন ইউনিভার্সিটিতে উঠছি, বিদেশি কোনো ইউনিভার্সিটি। আহা, এটা অন্যরকম ফিল ছিল আসলে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যখন দেখি আমার মতো আরো অনেকে বাঙালি আছে এখানে, এটা আরো একটা ভালো লাগা কাজ করছে। কমিউনিকেশনে হেল্প হয়। হ্যাঁ, এটাই। তো ভার্সিটিতে কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ড নাই? আছে, অবশ্যই আছে, ইন্টারন্যাশনাল অনেক ফ্রেন্ডই আছে, কিন্তু ক্লোজ কেউ নাই, কারণ আচ্ছা, অতটা ক্লোজে গেলে সমস্যা। আচ্ছা, কেমন সমস্যা হতে পারে? কেমন সমস্যা হইতে হবে, বা যেমন ধরেন যে আমি কোনো অ্যালকোহল জাতীয় কোনো কিছু খাই আচ্ছা, না, আচ্ছা। কিন্তু বাইরের কান্ট্রিতে কোনো ফ্রেন্ড তারা এইগুলোতে অভ্যস্ত। অভ্যস্ত। আমি যখন তাদের সাথে রেগুলারই মিশবো, তখন দেখা গেল আমি ওইদিকে ঝুঁকে যাচ্ছি। সেক্ষেত্রে আমি অতটা ঘনিষ্ঠ হইনি তাদের সাথে আর কি। তবে বাংলাদেশে থাকে যারা, তারা কিন্তু বেশিরভাগ জানে মালয়েশিয়া হচ্ছে কিন্তু একটা মুসলিম কান্ট্রি। আপনি হ্যাঁ। কি মালয়েশিয়াকে একটা ফুললি মুসলিম কান্ট্রি হিসেবে বলতে পারবেন? মুসলিম কান্ট্রি ঠিক আছে, কিন্তু সবকিছু মুসলিম একটি কান্ট্রিতে যেগুলো হওয়া উচিত সেগুলো মালয়েশিয়াতে হয় না। হয় না। হ্যাঁ, তার মানে এটাই। এটা পুরোপুরি মুসলিম কান্ট্রি না? পুরোপুরি মুসলিম কান্ট্রি ঠিক আছে, কিন্তু এদের যে নিয়ম কানুন গুলো, এগুলো পুরোপুরি মুসলিম মানুষ হিসেবে মানে ধরা যায় না, যারা আচ্ছা, আচ্ছা। যেগুলো করে। মানে মাল্টিকালচারাল। মাল্টিকালচার বলা যায় এগুলোরে। তাহলে কেউ যদি ধরেন আসতে চায়, যেমন অনেক হাফেজ আছে, অনেক মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা চায় মানে বিদেশে পড়ালেখা করবে, তো ওরা ফার্স্টেই চুজ করে মালয়েশিয়া, কারণ ওদের মাথায় চিন্তা থাকে কি মালয়েশিয়া হচ্ছে কি মুসলিম মুসলিম কান্ট্রি। তো ওদের যে বেড়ে ওঠা, যেমন ওরা ছোট থেকে বড় হয় একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ডে, তো ওরা ওদের মাইন্ডসেটটা নিয়ে যখন মালয়েশিয়া আসে, ওরা মালয়েশিয়া এসে যদি মালয়েশিয়ার কারেন্ট স্টেট দেখে, ওদের কি মনে হয় মানে ওরা কমফোর্টেবল ফিল করবে? আমার মনে হয় না কমফোর্টেবল ফিল করবে, কিন্তু সে যদি তার ইউনিভার্সিটি টু রুম এটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকে, তাহলে তার ক্ষেত্রে তাহলে ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, কারণ সে যখন রেগুলার রাস্তাঘাটে বের হবে, তখন একজন মুসলিম বা একজন ধার্মিক মানুষ হিসেবে তার চোখে একটু হলেও খারাপ লাগবে। খারাপ লাগবে। কাজকর্ম যারা ওগুলো করে, তারপর হ্যাঁ, পোশাক আশাক এটা সবকিছু। পোশাক আশাকই সব থেকে মেন ফ্যাক্ট। যে ভাই আপনি বললেন যে আপনার খাওয়া দাওয়ার পেছনে 200 রিঙ্গিত খরচ হয় মান্থলি, তার মানে আপনি নিশ্চয়ই নিজেই রান্না করেন? হ্যাঁ, আমি নিজেই রান্না করি। তাছাড়া এখানে আরেকটা কারণ আছে, এখানে তুলনামূলকভাবে খাবারের কস্ট, যদি নিজে রান্না করেন তাহলে শাকসবজি বা অন্য মাংসের দামও বাংলাদেশের তুলনায় মানে সেমই বলা যায় আর কি। সেক্ষেত্রে খাওয়া দাওয়া খরচ একটু কম আছে কম আছে। অন্যান্য কান্ট্রির তুলনায়। যেমন আমরা কিন্তু বাজার নিজেরাই করি, আমরাও সেম ভাবেই খাই। আমরা তো নিজেরাই রান্না করি, নিজেরাও রান্না করি, নিজেরাই বাজার করি। কিন্তু আপনি যেটা বললেন যে সবজির দাম কম, আমরা কিন্তু মনে করি সবজির দাম বেশি। সবজি ওইটা হিসাব করলে ঠিক আছে, সবজির দাম বেশি, কিন্তু রেগুলারই আপনি যদি নিজেই রান্না করেন, নিজেই খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রে আপনার মনে হবে না যে বেশি আর কি। সবাই মিলে যখন একসাথে খাওয়া দাওয়া করবেন, ওভারঅল দেখবেন ঠিকই আছে। আচ্ছা, তো এমন অনেক সময় মানুষজন যারা বাইরের থেকে আসে, তারা মালয়েশিয়াকে ট্যুরিস্ট কান্ট্রি হিসেবে ডিক্লেয়ার করে, বা অনেকে যারা বাংলাদেশে অন্যান্য দেশে পড়ালেখা করে তারা মালয়েশিয়াকে আপনার লেবার কান্ট্রি হিসেবে বলে, যে বাংলাদেশ থেকে লেবাররা যায় মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে কেউ পড়তে যায় নাকি, এ ধরনের কটাক্ষ করে কথা বলে।
আপনার কি মনে হয় এদের কথাগুলো কি জাস্টিফাইবল? এটা মোটেও ঠিক না, কারণ এদের বিভিন্ন সেক্টর আছে। যারা পড়াশোনা করে তারা শুধু পড়াশোনার দিকে ফোকাস রাখে, আর যারা কাজ করে বা বিভিন্ন জায়গায় কাজে লিপ্ত আছে সেদিকটা আলাদা, লেখাপড়ার দিকটা আলাদা। কারণ এখানে অনেক হাজার হাজার ফরেনার স্টুডেন্ট আছে, হুম। তার থেকে বেশি বলা যায় আর কি। কিন্তু সেক্ষেত্রে এটা বলা ঠিক হবে না যে আসলে লেবার কান্ট্রি বা শুধু কাজ করতেই আসে। হুম। এখানে পড়াশোনার জন্য আসে, এখানে হাই এডুকেশনও হয়। যেমন ঠিক এখানে আছে? অনেক ভালো ভালো ইউনিভার্সিটি অনেক আছে, ভালো যেমন ভালো লিঙ্কন আছে। তাদের, আমরা যদি লিঙ্কন, সিটি এগুলোকে বাদও দিই, সানওয়ে, এছাড়া অনেক টেইলর, ইউনিভার্সিটি আছে, সানওয়ে মোনাশ, ইউনিভার্সিটি, yes. টেইলর, তারপর মোনাশ, তারপর ইনটি, হুম, মানে অস্ট্রেলিয়ান অনেক ইউনিভার্সিটি Yes, আছে yes. যেগুলোর একটা ব্রাঞ্চ মালয়েশিয়াতেও আছে। Yes, তার মানে নিশ্চয়ই মালয়েশিয়া একটা ভালো স্টুডেন্ট ডেস্টিনেশন। সেটাই সেটাই। তাই মানুষ সেটা যখন বলা এই যায়। ধরনের কথা বলে, আপনার এটার এগেইনস্টে আর কি বলার থাকে? আসলে আমার মূল কথা হচ্ছে, যারা এই কথাগুলো বলে তারা আসলে প্রপারলি জানে না যে মালয়েশিয়া আসলে কেমন, মালয়েশিয়া এডুকেশন ব্যবস্থা কেমন। হুম। যদি তারা জানতো তারা অবশ্যই এই কথা বলতো না। কারণ মালয়েশিয়া এমনও ইউনিভার্সিটি আছে যেটা এশিয়ার ভিতরে না, ওয়ার্ল্ডের ভিতরে অনেক র্যাঙ্কিং হাই আছে, যেমন ইউনিভার্সিটি অফ মালয়া, এটা বলা যায়। যেমন ইসলামিক ইউনিভার্সিটি আছে, হুম। সানোয়া ইউনিভার্সিটি আছে, মোনাস আছে। ইসলামিক ইউনিভার্সিটি তো আমাদের দেশের আজহারই পড়ছে। হ্যাঁ, এটাই। কারণ অনেকে ছোট করে দেখলো, বা তার জন্য এই কথাগুলো বললাম আর কি। অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো বাংলাদেশের তুলনায় বলেন বা বিভিন্ন দেশের কান্ট্রির তুলনায় অনেক লেভেল হাই আছে। আসলে মানুষের কাছে এনাফ ইনফরমেশন থাকে না, এই জন্য এটাই। মানুষ উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আর যদি কেউ এসে দেখে সেটা অন্যরকম, আর কারো কাছ থেকে শোনা বা এটা Different. অন্যরকম। এটা অন্যরকম। তাই এই জন্য নিজে যাচাই করা উচিত সবকিছুর ক্ষেত্রেই। ভাই মালয়েশিয়া থেকে আসার পর ঘোরাঘুরি কি করা হয়েছে? হ্যাঁ, ঘুরছি। মালয়েশিয়া তো অনেক, কোন জায়গাটা আপনার Tourist place মনে আছে। হয় সবচেয়ে ভালো? এখানে আমি এখনো পর্যন্ত বেশি দূর পর্যন্ত যাইতে পারিনি, কিন্তু তারপরে যতটুকু ঘুরছি, মালয়েশিয়াতে আপনার অনেক টুরিস্ট প্লেস আছে, যার মাধ্যমে আমি যেখানে ঘুরছি সেখানে ক্যামেরুন হাইল্যান্ডে ঘুরছি, যেটা অনেক একটা সুন্দর জায়গা, যেখানে অনেক হাজার হাজার মানুষ যায় বা হুম, টুরিস্ট হুম। যারা আসে তারাও সেখানে যায়। সেক্ষেত্রে আমি বলতে পারি ওভারঅল মালয়েশিয়া অনেক সুন্দর হুম। টুরিস্টের ক্যামেরুন দিক। আইল্যান্ডে গেলে কি বাংলাদেশের কিছুটা ফিল পান? হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই সেখানে যেমন যেমন ওইটা- রাঙামাটি, না, সিলেট চায়ের। হ্যাঁ, চায়ের বাগান, সিলেট, ঠিক আছে, পাহাড়, বলা যায়, এটাই, কিন্তু yes. এটা বেশি পাহাড়ি এলাকা। হ্যাঁ, বেশ পারে। হ্যাঁ, যেমন বাংলাদেশে চা পাতা, মানে এই সিলেটের, হ্যাঁ, ওইরকম একটা বাংলাদেশে একটা ভাইবস আছে Vibe সেখানে। আছে। আর মালয়েশিয়াতে তো ওইরকম আমরা শীত অনুভব করতে পারি না। কিন্তু ওইখানে অনেক ঠান্ডা। হ্যাঁ, এটাই। ক্যামেরুন হাইল্যান্ডে নাকি মালয়েশিয়ার ভিতরে মনে হয় তো এই একটাই জায়গা যেখানে শীত অনুভব করা যায়। করা তাছাড়া যায়। মালয়েশিয়া কিন্তু পুরোটা একটা গ্রীষ্মকাল বলা যায়, হুম। যেখানে না আছে শীত না আছে গরম। গ্রীষ্ম আর বর্ষা। হ্যাঁ, বর্ষাটা বর্ষা ডেইলি। ডেইলি বর্ষা হবে, কিন্তু আপনি 5 মিনিট পর বাইরে বেরোলে বুঝতেই পারবেন না যে সেখানে আসলে বৃষ্টি হয়েছে কি হয়নি। আসলে ওই যে যখন বৃষ্টি হয় তখন সব রাস্তাঘাট ভিজে যায়, কিন্তু আবার রোদ উঠে এটাই, সাথে সাথে শুকায় যায় সব। সেটাই। মানে গরমও যেমন বেশি, বৃষ্টিও তেমন বেশি। তো কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চান তাদের অবশ্যই ছাতা আনা উচিত। এটাই আসলে। যেমন একটু আগে বৃষ্টি হলো, এখন আমরা ঘামা যেতেছি। মানে এটাই, মানে গরম। বৃষ্টির প্রভাব পড়ে না, যে ওয়েদার সবসময় একই থাকে। হ্যাঁ, সেটাই। ফ্লাকচুয়েট করে ওয়েদার। আচ্ছা, মালয়েশিয়ান পুলিশ নিয়ে আপনার কোনো মন্তব্য আছে, যে ওরা কিরকম? অবশ্যই মন্তব্য আছে, কারণ বাংলাদেশের পুলিশ বা অন্যান্য বিশ্বের পুলিশের তুলনায় মালয়েশিয়া পুলিশ বা ইমিগ্রেশন বলেন ভেরি হার্ড, বা এটা বলা যায়। কারণ একজন বৈধ নাগরিক বা বৈধ লোক থাকার পরেও তাকে পুলিশ ক্যাচ করতে পারে। কারণ এমন হয়েছে আমার সাথে একদিন, যে আমি রাস্তা দিয়ে হাঁটছি, আমারে ধরছে। এখন আমার কাছে তো পাসপোর্ট নাই, আমার কাছে স্টুডেন্ট আই কার্ড। কার্ড আছে, আই কার্ড আছে। ওকে, এটা দেখালে তারা মুসরামুসরি করে আর কি, যে এটা হবে না, মালাইতে বলে মানা হ্যাঁ, মানা। পাসপোর্ট। এখন পাসপোর্টটা আমার ভার্সিটিতে, আমি এটা কেমন দেখাবো? এখন এই দিক দিয়ে পুলিশ অনেক ঝামেলা করে আর কি। বাংলাদেশি ম্যাক্সিমাম ঝামেলাটা হয় বাংলাদেশি কিছু সাথে, কারণ তারা অন্যান্য দেশের না, না। ঝামেলা হয় না। বাংলাদেশকে তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না, কারণ তারা সবকিছুতে ফেক মনে করে বাঙালিকে। আমি এই জিনিসটা বুঝি না যে কেন আসলে দুই একজনের কারণে সবাই খারাপ হয়ে এই যে যায়। এটাই তো আমাদের এটাই। জন্য সবথেকে দুঃখ। তাহলে এটা কি আপনি বলতে চাচ্ছেন, মানে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি বলতে চাচ্ছেন যে মালয়েশিয়া আপনি আসার পর আপনি রেসিজম ফিল করছেন? ইয়েস, অবশ্যই। আমি বলতে চাই যে পুলিশের দিক থেকে অবশ্যই 100 দূরে থাকা উচিত যারা বাঙালি আছে মালয়েশিয়াতে। তবে এটাই। যারা লিগেল তারা তো কনফিডেন্সের সাথে থাকতে থাকে, পারে। কিন্তু তারপরেও কিছু কিছু পুলিশ আছে হ্যাঁ। প্রবলেম হয় আর কি, যারা প্রপারলি কমিউনিকেশন করতে পারে না বা কথা বলতে পারে না ভালোভাবে। হুম, হুম।
তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, অনেকেই ঘাবড়ে যায়, পুলিশ দেখে ফেলছি বা এদের ক্ষেত্রে একটু সমস্যা হতে এই পারে। জন্য কনফিডেন্স থাকতে হবে, Confidence থাকতে হবে। যাই বলবে কনফিডেন্সের সাথে যে বলতে হবে। আমি একজন স্টুডেন্ট, হুম। এখানে অবশ্যই কনফিডেন্স থাকতে হবে। যদি মানে ও যদি জিজ্ঞেস করে যে আমি মালাই কেন জানি না, আমার বলতে হবে আমি তো স্টুডেন্ট, আমার মালাই তো ইম্পর্টেন্ট না, ইংলিশ জানলে অবশ্যই, কারণ আমরা এখন ইংলিশ মিডিয়ামে পড়ি, যেখানে সম্পূর্ণটাই ইংলিশ, ইংলিশে সেখানে আমাদের মালাই শেখার কোনো প্রশ্নই আসে প্রয়োজনীয়তা না নেই। বা প্রয়োজনই নাই। ইংরেজি তো ম্যাক্সিমাম সবাই বুঝে এখানে, হুম। সেক্ষেত্রে মালাই আমাদের প্রয়োজন পড়ে না। তো যারা আপকামিং স্টুডেন্ট আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আর যারা আপকামিং আসতে চায় তাদের ক্ষেত্রে একটি কথা, যে প্রপার যে ইনফরমেশন গুলো এটা নিয়ে আসবেন অবশ্যই। কারণ অনেকেই দেখা গেল তার নিজের কি বলে নিজের সুবিধার জন্য আরেকজনের বিপদে ফেলে দেয়। হুম। যেমন ধরেন আমি যখন প্রথমে আসছি অনেক রকম কথা শুনছি আর কি, যেগুলো এখানে এসে সম্পূর্ণ রিয়েলিটি ফেস করছি, যেটা সম্পূর্ণ ভুল। এখানে একটা কথা উল্লেখ করতে চাই, আমি যখন মালয়েশিয়াতে প্রথম আসি, যখন মালয়েশিয়া থেকে আমি মূল বাসায় যাব বা যেখানে রেন্ট নেওয়া সেখানে যাব, সেখান থেকে আমার কাছ থেকে ভাড়া নিয়েছিল 150 রিঙ্গিত, যেখানে 150 রিঙ্গিত। আমি পরে শুনে অবাক। এয়ারপোর্ট থেকে আসতে, এয়ারপোর্ট থেকে আমি যেখানে যাব, মানে মূল গন্তব্য যেখানে, সেখান থেকে আমার ভাড়া নিয়েছে 150 রিঙ্গিত, যেটা আমার ইনফরমেশন না জানার কারণে। যেমন আপনার ক্ষেত্রে কত হয়েছিল? 50 রিঙ্গিত। 50 রিঙ্গিত বা তার কমেও হয়, হ্যাঁ। ম্যাক্সিমাম 50 রিঙ্গিত, কিন্তু আমার ক্ষেত্রে 150 রিঙ্গিত। জানি না, এটা যে করছে পরিচিতর ভিতরেই করছে, আচ্ছা, এখানে কিছু বলার নাই আর কি। সেও কি আমাদেরই বাংলাদেশের? অবশ্যই সে বাংলাদেশী। সব জায়গায় দুর্নীতি। তাহলে একটা কথা নিশ্চয়ই নির্দ্বিধায় বলা যায় যে কি আসলে বাঙালিদের সাথে খুবই সাবধানে মেলামেশা করা সবাইকে উচিত। বিশ্বাস করা যাবে না। সবাই তো আর খারাপ হয় না, হ্যাঁ, ওটা তো অবশ্যই, সবাই তো খারাপ হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজেকেই চিন্তা করতে হবে যে মানে অবশ্যই। এই সাইডটা কি খারাপের দিকে যাচ্ছে না এই সাইডটা ভালো। কারণ আপনারা কথা চিন্তা করেন, আমি যদি তখন জানতাম, বা আমি যদি এখন যেখানে এখানে অ্যাপস আছে, গ্রাব আছে, ইনড্রাইভ আছে, এগুলো যদি আমি ইউজ করতে পারতাম, তাহলে আমার জীবন 150 রিঙ্গিত মারা খাইতাম না। অনেক কমে চলে আসতে পারতাম, অর্ধেক টাকায় চলে আসতে পারতাম। অবশ্যই, কারণ 150 রিঙ্গিত কই আর কই 50 রিঙ্গিত বা 60 40 রিঙ্গিত, ম্যাক্সিমাম 60 রিঙ্গিত হোক। আচ্ছা মেহেদি ভাই, অনেকে তো বলে যে মালয়েশিয়া আসার পরে পার্ট টাইম করা যায়, এজেন্সিরা বলে যে হ্যাঁ আসার পরে তুমি পার্ট টাইম করতে পারবা, নিজের টাকা খাওয়া উঠাইতে পারবা, আবার টিউশন ফি দিতে পারবা, এর মধ্যে ফ্যামিলিদেরকেও দিতে পারবা কিছু। ম্যাক্সিমাম সত্যতা কিরকম? এটা সত্যতা 0% বলা যায়। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের এজেন্সি বলে যে তুমি যে কাজ করার পাশাপাশি পড়াশোনা করতে পারবা, প্লাস টিউশন ফি ম্যানেজ করতে পারবা। আর বাসায় বাড়াইতে পারবা। হ্যাঁ, কিন্তু ওরে যে কাজটা দিবে, এই লোকটাও কই পাবে যে কাজটা দিবে? কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে, পড়াশোনা যদি কন্টিনিউ করে সে জীবনও কাজ করতে পারবে না। এটা হচ্ছে বড় কথা, কারণ কাজের দিকে ফোকাস দিলেই সে পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, এখানে কাজ করাটা তো ইল্লিগাল। এটাই এখানে তো কে কাজ দিবে না দিবে ওটা আসতেছে পরে, সেটাই ইল্লিগাল। সেটাই কারণ ধরা খেলে তার কি হতে পারে? ধরা খাইলে তো অবশ্যই পুলিশ বালে জেলে দেশে যাওয়ার সম্ভাবনাই বেশি আর কি। কিন্তু স্টুডেন্টদের জন্য উইকলি 20 ঘন্টা কাজ করা যায় সেমিস্টার ব্রেকে চাইলে সে যদি নিজে অ্যারেঞ্জ করতে পারে, বা ভার্সিটি থেকে অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে যারা স্টুডেন্ট আছে ভার্সিটি থেকে অনেকে জব দেয়, বা এই বিভিন্ন ডেট ফিক্স করে যে তুমি এই হোটেলে বা এখানে যাও, এখানে এতদিন কাজ হবে, বা এরকম ভার্সিটি থেকে অনেক সময় দেয়। সেটা সেমিস্টার ব্রেকেই ম্যাক্সিমাম পায়। এটা সবার ক্ষেত্রে হবে কিনা এটা জানি না, কিন্তু পার্ট টাইম করে টিউশন ফি ম্যানেজ করা অসম্ভব, এটাই বলা যায়। কারণ টিউশন ফি ম্যানেজ করা এখানে অনেক কঠিন। পার্ট টাইম পাবেন কিনা এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ মালয়েশিয়াতে প্রচুর কাজের ক্রাইসিস, এখানে সহজেই পার্ট টাইম পাওয়া যায় না। কিন্তু আপনি যদি মনে করেন যে পার্ট টাইম করে থাকা খাওয়া খরচ ম্যানেজ করবেন প্লাস টিউশন ফি, এটা কোনোভাবেই সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আপনি আমাদের প্রথম গেস্ট, তো অসংখ্য শুভেচ্ছা আপনাকে। আপনাকেও ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আর দর্শক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, মেহেদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আসলে সবার জন্যই দোয়া করবেন। আমরা চাই যে আপনাদেরকে আরো নতুন নতুন স্টোরি শোনানোর জন্য, আরো স্ট্রাগল ভরা কাহিনী, যেটা শুনলে আপনারা জীবনে অনেক কিছু শিখতে পারবেন। এখানেই আমরা আমাদের এপিসোড 1 শেষ করছি। আর সাবস্ক্রাইব করেন, ফলো করেন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব জায়গায়। আর
যদি পসিবল হয় আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন সবার সাথে, যেন যাতে- অন্যান্য স্টুডেন্টরা এটা যাতে দেখে- আপকামিং স্টুডেন্টরা এটা দেখে ভাইয়ের এক্সপিরিয়েন্স গুলো দিয়ে নিজেদের জন্য কোনো ডিসিশন মেক করতে পারে। সঠিক ইনফরমেশন সঠিক যেন information। গ্যাদার করতে পারে। আর কোনো ইনফরমেশনের জন্য যদি প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল দেওয়া থাকবে, আমাদের সাথে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্স ওপেন থাকবে, কমেন্ট বক্সে আপনি লিখে দিলে আমরা ওটা পরে অন্য কোনো এপিসোডে অন্য কোনো গেস্টের কাছে ওই কোয়েশ্চেনটা করে ওটার অ্যান্সারটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।